বললেন রংটা ঠিক নয়। ইনফ্যাক্ট আমাদের ডক্টর ইন্দ্রনীল খান যে যুব মোর্চার প্রেসিডেন্টের থাকার সঙ্গে সঙ্গে হি ইজ আ ভেরি ফেমাস ক্যান্সার স্পেশালিস্ট। ও চিঠি লিখেছিল হেলথ গভর্নমেন্টকে যে পিপিই কে যদি তুমি ডাক্তারদের সেফ না রাখো, সবসময় ভায়োলেন্স ডাজন্ট অলওয়েজ হ্যাভ টু বি আ ফ্যাক্টর। এখানে এটা এরকম বেড়ে গেছে, এটা তো অনেক আগে অ্যাকশন নেওয়া উচিত ছিল। আজও সুপ্রিম কোর্টে জুনিয়র স্টেট গভর্নমেন্টের লয়ার কপিল সিবাল হাসতে হাসতে বলছে না না ওরা তো কিছু করছে না, ওরা তো এমার্জেন্সি কিছু করছে না, কোনো কাজই করছে না। স্পেসিফিক্যালি জুনিয়র ডাক্তারের লয়াররা বলেছে কোথাও কোনো জিনিসের বিরতি নেই, দে আর ডুইং দেয়ার জব, তাদের মতন তারা করে যাচ্ছে। এবং তুমি দেখবে যখন এই ফ্লাডসে তারা গেছে কাজ করতে, প্রেসক্রিপশনের ওপর এরকম গোলাকার ওরা ওই ওদের যে জাস্টিস করে আরজি করের বিচার চাই বলে এরকম গোলিয়ে করে ওরা, আমি জানি না ওরা কর্মবিরতি করবে কি করবে না, কিন্তু ওদের দিকটাও কেউ দেখছে না। কিন্তু এটাই ওদের দিকটাও কেউ দেখছে না, এই প্রশ্ন বারবার উঠছে এবং জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষের সমর্থনও তো পাচ্ছেন, ওদের দিকটা কেউ দেখছে না। এটা গত কয়েক বছর ধরেই আজকে এই ঘটনা ঘটার পরে দেখা গেল, আমরা দেখলাম শৌচালয় নেই, বাথরুম নেই, রেস্ট রুম নেই, 1 ঘন্টা টানা 36 ঘন্টা কাজ করতে হয়। এগুলো যদি আগে দেখা যেত তাহলে তো আজকে সুপ্রিম কোর্টে যেতে হতো না। আর সিবিআই এর ওপরেই কি আমরা দায়ভার চাপিয়ে দিয়ে রেখে যাবো এখনো? না, এটা তাহলে তদন্ত করবে সিবিআই আর দায়িত্ব নেবেন অন্য কেউ, এটা তো হতে পারে না। সিবিআই আজ পর্যন্ত করছে না বৈশানন্দা, আমি যেটা বলছি দুটো জিনিসে করছে, বাকিগুলো তো আপনারা আমি বলছি তদন্ত যেটা ঘটনা, যার তদন্ত সেই মূল ঘটনাটা এখনো পর্যন্ত কলকাতা পুলিশ যে একজনকে অ্যারেস্ট করেছিল সে জায়গায় 2জনও হয়নি। বাকি যে 2জনকে ধরা হয়েছে তাদেরকে ট্যাম্পার অফ এভিডেন্সে ধরা হয়েছে। মেন কমিশন অফ এফেন্সের কিন্তু এই একজনই অ্যাকিউজ ধরা পড়েছে, এটা 1 নম্বর। 2 নম্বর, বিজেপির প্রতিনিধি ওনার রাজনৈতিক বাধ্যবাধকতা যে কোনো কারণে তৃণমূলকে সমালোচনা করতে গিয়ে বললেন, কিন্তু ওদেরই দলের ময়নার এমএলএ বললো সেলফিশ মুভমেন্ট, দিলীপ ঘোষ বললেন নাটক এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে। এটার কিন্তু কোনো কোশ্চেনের অ্যান্সার পেলাম না আমরা। ওনারা এই আন্দোলনে রাজ্য কমিটি বলে দিয়েছে যে এই ধরনের মন্তব্য করা যাবে না এবং মুখপাত্ররাই যা বলার বলবেন। না, তাহলে ওনারা যেটা বলেছিলেন এটা যে ভুল বলেছেন বা ঠিক বলেননি সেটাও কি কোনো জায়গায় এলো না, ওনার বক্তব্য থেকে অন্তত আসেনি। তৃতীয়ত আমি যেটা বলতে চাই, আপনাদের যারা এমএলএ কথা বললে আর কি করে বলবো, আমি যেটা বলতে চাই, আন্তরিকভাবে রাজ্য সরকার চেষ্টা করছে এদের ইনফ্রাস্ট্রাকচারটাকে আরো বেশি করে ডেভেলপমেন্ট করে যতটা পৌঁছে দেওয়া যায়। অনেক কথা উঠবে 34 বছরে রাজ্য সরকারের হসপিটালগুলোর কি পরিস্থিতি ছিল, অনেকে বলবেন নীল সাদা রং করেছে আর কিছু করেনি। আমি একটা তুলনামূলক চিত্র আপনাকে দিতে চাই, সেদিনের খবরের কাগজের ছবিগুলো একটু দেখাতে চাই। কুকুরে টেনে নিয়ে যাচ্ছে রুগীকে হসপিটালের ভেতর থেকে, খাবারের মধ্যে দুর্গন্ধ, নানান ঘটনা ঘটেছে সেখানে 34 বছরের টাইমের রাজ্য সরকারের যে সরকারি হাসপাতালগুলো ছিল। আজ প্রত্যন্ত গ্রামে গিয়ে অন্তত হাসপাতালগুলোর যে চিকিৎসা পরিষেবা তার উন্নতি হয়েছে, সেটা প্রত্যন্ত গ্রামের মানুষ এটা স্বীকার করেন। এবং কিন্তু বারবার যেটা বলা হয় 2011 সালে ক্ষমতায় এসেছিলেন আপনারা, যে বদল সাধারণ মানুষকে একটা বদল দেবেন, পজিটিভ বদল দেবেন, সেই পজিটিভ বদল কি হয়েছে? আজকে দেখুন এই যে প্রধান বিচারপতি বলছেন যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যারা শতরূপা বলছিলেন, এবং ক্ষমতাসীন থেকে যারা তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। তবে সিবিআই রাজ্যকে সহযোগিতা করবে, এরকম কোন ব্যক্তির তথ্য তারা পেলে সেই তথ্য দিয়ে সহযোগিতা করবে। সুপ্রিম কোর্ট বলছে রাজ্য সরকার এই যে যারা দোষী, যারা তদন্তে প্রভাব বিস্তার করেছে, তথ্য প্রমাণ লোপাট করেছে, তাদের বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নেই। সেই ব্যবস্থা তো নেওয়া হয়নি যাদের বিরুদ্ধে। মানে এই বেসিক অসুবিধাটা হচ্ছে যে দোষী আর অভিযুক্তর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। আপনি কারোর বিরুদ্ধে অভিযোগ করতে পারেন, কিন্তু এই অভিযোগটাকে আপনাকে যতক্ষণ না প্রমাণিত হচ্ছে ততক্ষণ আপনি তাকে দোষী বলতে পারেন না। এবার এই ঘটনার সঙ্গে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তারা তদন্তে প্রভাবিত করেছেন বা তারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে রাজ্য সরকারকে যদি সিবিআই বা কেউ প্রমাণ করে দেখাতে পারে যে এরা এই ঘটনায় যুক্ত ছিল, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চয়ই করা হবে।
কিন্তু এটা ও যারা যেটা একটা পারসেপশন তৈরি করার চেষ্টা হচ্ছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের থেকে, যে এই রাজ্য সরকার এই ঘটনাটাকে কেন্দ্র করে এইখানে কাউকে বাঁচানোর চেষ্টা করছে। আমাদের কাউকে বাঁচানোর নেই। যে অন্যায় করেছে তাকে দোষী সাব্যস্ত হলে তাকে শাস্তি পেতে হবে। আমরা প্রথম দিন থেকে বলেছি অপরাধীদের আমরা ফাঁসি চাই। আমরা আমাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে 1 ইঞ্চিও সরে আসিনি। আমরা কখনো বলিনি যে ডাক্তারবাবুদের আন্দোলনটা নাটক, আমরা বলিনি এটা সেলফিশ মুভমেন্ট, আমরা বলিনি। আমরা শুধু হাত জোর করে বলেছি যে সরকারি হাসপাতালে দয়া করে আপনারা কাজে যোগদান করুন, কাজকে ব্যাহত হয় যাতে না হয় সে বিষয়টা দৃষ্টি রাখুন। কারণ অনেক সাধারণ মানুষ আছে তারা এই বেসরকারি হাসপাতালে লক্ষ লক্ষ টাকা বিল দেবার তাদের আর্থিক ক্ষমতা নেই। বন্যায় এতগুলো জেলা ডুবে আছে, সর্পদর্শন হবে, স্নেক বাইট হবে, লোকে অ্যাপ্রিয়েন্ট করছে, পেটের রোগ হবে, ডেঙ্গু ম্যালেরিয়ার সময়। এই পরিস্থিতিতে আপনারা হিউম্যান ফেসে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, আপনারা কাজে যোগদান। কোথায় আমরা ভুলটা বললাম বলুন। অতনু বৈশ্যাদের যে যুক্তি দিলেন তাতে প্রাক্তন পুলিশ কমিশনার, তোমরা বলছো এডিজি এসটিএফ করে তাকে নাকি প্রাইজ দেওয়া হয়েছে, প্রাইজ পোস্ট দেওয়া হয়েছে। তিনি তো দোষী নন, তিনি অভিযুক্ত। আচ্ছা, তার সঙ্গে নারায়ণ স্বরূপ নিগম, তিনি স্বাস্থ্য সচিবকে থেকে কেন তাকে সরানো হলো না? তিনিও তো দোষী নন বৈশ্যাদার যুক্তি অনুযায়ী, তিনি অভিযুক্ত, দোষী নন। আরো যারা জড়িয়ে পড়েছেন, নাম যাদের শোনা যাচ্ছে, তারা দোষী নন, অভিযুক্ত। তাদেরকে কিভাবে রাজ্য সরকার কড়া ব্যবস্থা নেবে? এরা কেউ দোষী না, অভিযুক্ত ইত্যাদি ইত্যাদি কথার মাধ্যমে একটা কথা সঙ্গে বলতে হবে, মাননীয় যেদিন ঘোষণা করলেন এই বিনীত গোয়েল ফোয়েল ইত্যাদিদের নিজেদের পোস্ট থেকে সরানোর, উনি বললেন বিনীত অমুক পোস্টে যেতে চাইছিল, ওর পছন্দের পোস্টকে সরিয়েছি। রাজ্য সরকার তো শাস্তিমূলক কোনো কিছু করেনি, তো প্রাইজ পোস্টিং। যে দুজন ডাক্তারের, যে একজন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার আরেকজন যে আছে, তাদেরকে সরানো হলো যখন, সেখানে ঘোষণা করে দেওয়া হলো যে ওদেরকে আরো সম্মানীয় পোস্টে সরাচ্ছি। রাজ্য সরকার তো শাস্তিমূলক ব্যবস্থা করেনি, তাহলে রাজ্য সরকার ডে 1 থেকে অপরাধীদের পক্ষের সরকার। বৈশাখ আজকে বললো যে বাবা মানুষ কি হতো, কোথায় কুকুর কি করেছে। আচ্ছা, কোথায় কোনোদিন শুনেছেন কুকুরের ডায়ালিসিস হচ্ছে মানুষের হাসপাতালে? মিড ডে মিলের বাচ্চাদের ডালে টিকটিকি পাওয়া যাচ্ছে। এই তৃণমূল সরকার না হলে সে বোঝা যেত নাকি? আর বৈশাখের স্বাস্থ্য পরিষেবা এত বড় বড় কথা বলছেন। বৈশাখে এমন স্বাস্থ্য পরিষেবা থেকে লাভ কি, যেখানে গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রীর পা ভাঙলে একটা প্লাস্টার করতে গেলে আরজি করা আসতে হয়? এমন স্বাস্থ্য পরিষেবা বানিয়ে রেখে লাভটা কি আপনাদের? উঠিয়ে দিন সমস্ত নিমসাদা বিল্ডিং বানিয়ে লাভটা কি? মানুষের স্বাস্থ্য পরিষেবা তো কিছুই পাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, অয়নদা, এই যে কে অপরাধী, কে অভিযুক্ত, কে দোষী, এর মধ্যে যে জিনিসটা হচ্ছে, যে সূক্ষ্ম লাইনটা আছে, যেটা সুপ্রিম কোর্ট প্রথম দিনের হিয়ারিং থেকে বলেছে যে রাজ্য সরকারকে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে নিজের। এই যে যারা প্রতিবাদী ডাক্তারবাবু আছেন, জুনিয়র ডাক্তার আছেন, সেখানে কনফিডেন্স বিল্ড আপ মেজারমেন্ট নিতে হবে। সেই কনফিডেন্স বিল্ড আপ মেজারমেন্টের প্রথম ধাপটা হওয়া উচিত ছিল যাদের নামে অভিযোগ, তাদেরকে আমি একটা শোকজ করলাম, তাদেরকে সাসপেন্ড করলাম, তাদেরকে প্রাইস পোস্টিং দিয়ে আরো উচ্চ পদে, আরো সম্মানীয় পদে, আরো পছন্দের পদে পাঠিয়ে কখনো কোনো কনফিডেন্স বিল্ড আপ করা যায় না। তারা এমন জায়গায় রইলেন, সিবিআই এর তদন্তের আওতায় রইলেন, তারা রইলেন এমন জায়গায় যেখানে তদন্তকে প্রভাবিত করতে চাইছেন। রাজ্য সরকারের যে বেসিক কনফিডেন্স বিল্ড আপের জায়গাটা, সেটা তো রাজ্য সরকার ফেলিওর। না, অতনু যেটা অভিযোগ করছে শতরূপা, যে রাজ্য সরকারের হাসপাতালগুলোতে কোনো কাজই হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। যদি তাই হয়ে থাকে তাহলে এই যে জুনিয়র ডাক্তাররা আবার কর্মবিরতির হুঁশিয়ারি দিচ্ছেন, তোমরাও বিরোধী দল হিসেবে সাধারণ মানুষের কথা ভেবে, এই যে বৈশ্যাদা যেমন হাত জোর করে অনুরোধ করছেন যে কর্মবিরতিতে যাবেন না, সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন, তারা বঞ্চিত হবেন, তোমরাও কি অন্তত আর্জি জানাবে? তাহলে চিকিৎসাটাই পাবেন না সাধারণ মানুষ। না না, আমরা জানিয়েছি। আমাদের মাননীয় ন্যাশনাল প্রেসিডেন্ট উনি কিন্তু কমপ্লিটলি ক্লিয়ারলি বলেছেন যে তদন্তের মতন হবে। সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া শুনছে, এবার তোমরা ফেরত এসো। আমাদের তরফ থেকেও কিন্তু বলা হয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা এটা একেবারেই বুঝতে পারছি না, এটা আমরা ইগনোর করতে পারছি না যে তাদের যে ডিমান্ডস গুলো সেগুলো কিন্তু ভীষণ লজিক্যাল। অতটা যেটা বললো যে বিনীত গোয়েলের ক্ষেত্রে বিনীত গোয়েলকে সরিয়ে দিয়ে তাকে গিফট পোস্টিং দেওয়া, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এখনো হয়নি। তো ওদের তরফ থেকে ওরা তো সেই অ্যাসুরেন্সটা স্টেট গভর্নমেন্টের কাছ থেকে পাচ্ছে না। আমি অতটা একটা কথা মানে প্লাস্টার নিয়ে বললো, আমি প্লাস্টার নিয়ে ঢুকছিই না, ওই নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। তোমার মনে থাকবে রাজ্যপালের পুরো এন্টায়ার কনভয়
নর্থ বেঙ্গল গেছিল একবার, আমি এটা 2-3 বছর আগেকার কথা বলছি। ওখানে একজনের ইনজুরি হয়েছিল। শিলিগুড়ির মতন নর্থ বেঙ্গলের অলমোস্ট একটা মানে ভেরি ইম্পর্টেন্ট সিটি, সেইখানে বেসিক ডায়াগনস্টিক বা সার্জিক্যাল মেজার্স নেওয়ার কোনো ইকুইপমেন্ট নেই। এইটা কেন? আমরা শুধু কি নীল সাদা বিল্ডিং দেখবো? তুমি আজকে, আমি অন্য সব হসপিটাল ভুলে যাচ্ছি, আজকে তুমি পিজির হসপিটাল বলো, পিজিতে অ্যাডমিশন নিতে গেলে, এটা আমরা বলিনি, বিজেপি বলেনি, সিপিএম বলেনি, তৃণমূলের নেতা মদন মিত্র বলেছিল যে ওখানে বেসিক একটা এমন থ্রেট কালচার চলছে যে ওখানে কাউকে অ্যাডমিশন করানো যায় না। সো যে থ্রেট কালচার আমরা টিভিতে আলোচনা করছি, এরা তো দৈনন্দিন সেটা ফেস করছে। ওকে, রোজ কিছু না কিছু হলে ওরা একদম ফ্রন্ট লাইনে এই জিনিসটা ফেস করছে। তো সেইখানে তো সদর্থক আমরা অপোজিশন পার্টি, আমরা অফকোর্স দোষ পয়েন্ট আউট করব, আমরা বলবো তৃণমূলের যে কাজগুলো হয়নি সেটা আমাদের মানুষ সেই দায়িত্ব দিয়েছে পয়েন্ট আউট করবার, আমরা করব, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর রেজিগনেশন চাইবো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাকে বলো, আমাদের জেপি নাড্ডাজি পরিষ্কার করে বলেছে যে ইউ গেট ব্যাক টু ওয়ার্ক, প্লিজ গেট ব্যাক টু ওয়ার্ক। আমাদের তরফ থেকেও কিন্তু আমরা এই জিনিসটা বলেছি, কিন্তু ওদের এই কনসার্ন যে গুলো দিয়ে বন্যা কি করা যায়? ভাবনের মধ্যে বৈশ্যদা, এরপরেও যদি কর্মবিরতির সিদ্ধান্ত নেন জুনিয়র ডাক্তাররা এবং পুজো, তার সঙ্গে প্লাবন পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, কি করবেন? কোনো ব্যবস্থা, কড়া ব্যবস্থা জুনিয়র ডাক্তারদের ওপরে? বৈশাখের কাছে ঢোকার আগে আমি একটা সেন্টেন্স আর একটু বলে দেবো, তারপরে তুমি একসঙ্গে প্রশ্নটা নিও। ফ্লাডস নিয়ে যখন কথা হচ্ছে, ফ্লাডসে কিন্তু ওরা গেছে, খাবারও দিতে গেছে, মেডিকেল মেজার্স নিচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি যদি দেখো আজকে জুনিয়র ডাক্তারদের, আমাদের দুজন নেতা কি বলেছে সেটা তো অলরেডি এসে গেছে, যে আমাদের স্পোক্স পার্সন যেটা বলবে সেটাই ফাইনাল কথা। ওদের আজকে 2-3 জন এমএলএ থ্রেট করছে, অতনু পরিষ্কার বলছে যে একদম বলে দিয়েছে যে আবার আরজিকর করে দেবো। তো এইরকম থ্রেট পারসেপশনে তো ওদের পার্টির তো কোনো ব্যবস্থা নেই। অতনু বলেনি, অতনু মেনশন করেছে, অন্য লোকে বলেছে। আমি সেটাই বলেছি। হ্যাঁ, ওকে, কালকে স্বাগত দত্ত। আমি একটা কথা বলি যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, এই পুজোতে আমরা সবাই সামিল থাকি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিস্থিতিতে যদি কোনো প্লাবিত জায়গা থেকে বন্যা দুর্গত মানুষ আমাদের এই শহরের হাসপাতালে, সরকারি হাসপাতালে ভর্তি করতে আসে, আর সেখানে এসে যদি সে ভর্তি হতে না পারে, বা এই ডেঙ্গু ম্যালেরিয়ার সময় আমরা দেখি যে প্রতিবারই এই সরকারি হাসপাতালে গরিব প্রান্তিক মানুষরা আসে, তারা যদি চিকিৎসার পরিষেবাটা না পায়, তাহলে কি এটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ঠিক কাজ হবে? আমার এটাই মানে প্রশ্ন থাকবে। আমরা তো সবিনয় মানে অনুরোধ করছি, আমরা তো জ্যোতিবাবুর মতো বলছি না যে মানুষের কথা আপনাদের ভাবতে হবে না, মানুষ আমাদের নির্বাচন করেছে, আপনারা কাজে যোগ দিন, নাহলে অন্য রাজ্য থেকে হাসপাতালে ডাক্তার ঢুকিয়ে দেবো, এই কথাগুলো আমরা বলছি না। আমরা বলছি যে আপনারা বলবেনই না, আপনারা ঘরে ছেলে ঢুকিয়ে দেবো বলেছেন, করেন তাও বলবেন না। কোনটা? ঘরে ছেলে ঢুকিয়ে দেবে। আমাদের নামে বলা হচ্ছে যে আমরা নাকি থ্রেট কালচার এখানে এনেছি। আপনি পশ্চিম বাংলার সিপিএমের সময় লোকাল কমিটি, জোনাল কমিটি, জেলা কমিটি, কমরেড, কোন কলেজে কোন ছেলে কোন পার্টি করছে তার পাড়ার কমরেডরা তাকে হুমকি দিত, তার বাড়িতে ঝামেলা হতো। কলেজ, ইউনিভার্সিটি, ল কলেজ, মেডিকেল কলেজে কেউ পার্টি করতে এলে, ছাত্র সংগঠন করতে গেলে তার ঝামেলাটা পাড়ার লোকাল কমিটি নিয়ে যেত। এখন নতুন করে থ্রেট কালচার 34 বছরের পরে নতুন করে আমাদের বাজারে চাড়া হচ্ছে। আমরা এটা বিশ্বাস করবো যারা আমরা লেফটের টাইম